রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা পরিবর্তন দীর্ঘদিন থেকেই চাচ্ছিলাম। সেই পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই কথা বলবে না, আর টেলিফোনগুলো বন্ধ রাখতে বলো। এখন নতুন রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। সেখানে আমাদের অবস্থান কি হবে সেটা এখন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে। রাজনীতির চরিত্রগত ব্যাপক পরিবর্তন হয়েছে। সাধারণভাবে যেটা আমরা ধারণা করেছিলাম সেই সাধারণ রাজনীতি এখন আর চলছে না। মানুষে প্রমাণ করেছে যে এই ধরনের রাজনীতি আজ বর্তমান যে রাজনীতি আমরা করে এসেছি একদিন পর্যন্ত সেই রাজনীতি এখন বাতিল হয়ে গেছে। সামনে নতুন রাজনীতি শুরু করতে হবে, নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে দেশ ও জাতির সামনে নিজেকে উপস্থাপন করতে হবে যাতে জনগণ আমাদের সেভাবে গ্রহণ করে। তার জন্য আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠনের সঙ্গে বসছি এবং তারপরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে বসব। উদ্দেশ্য দুটো, একটা হলো আপনাদের এখনকার সাংগঠনিক কাঠামো কী অবস্থা আছে এটা বোঝার চেষ্টা করা, এবং সেটার থেকে উত্তরণের উপায় কি, যদি কোনো স্বাভাবিক আমরা যেটা মনে করেছি সেরকম না হয় তাহলে সামনে কিভাবে করা যাবে, এটার জন্য কি করা উচিত, এগুলো বিষয়ে আপনাদের সঙ্গে আলাপ করা এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা। এই কারণেই আপনাদের মতামত নেওয়ার জন্য এবং আপনাদেরকে আমাদের মতামতটা বলার জন্য বর্তমান প্রেক্ষিতটা কি প্রেক্ষিত এবং সেই প্রেক্ষিতে আমাদের অবস্থান কি, বর্তমানে আমরা কী অবস্থানে যেতে চাচ্ছি সামনে, এগুলো সম্পর্কে দু একটি বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেননা যে কোনোভাবে হোক, যদিও এই পরিবর্তনের জন্য আমরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করেছি, বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়েছি, আমরা দাবি করেছি, তথাপি যখন পরিবর্তন হয়ে গেল তখন দেখা গেল হঠাৎ করেই আমাদেরকে নানানভাবে দোষারোপ করা হচ্ছে এবং এই দোষারোপগুলো বেশিরভাগ সময় একেবারেই উদ্দেশ্যপ্রণীত অথবা মানুষকে ভ্রান্ত ধারণা দেওয়ার কারণে। এই ভ্রান্ত ধারণা ভুল ভাঙানোর জন্য আমাদের সকলের দায়িত্ব আছে। আমাদের পার্টি অফিসে কয়েক জায়গায় হামলা করেছে, অনেক জায়গায় আমাদের মানুষকে গালাগালি করেছে, অনেক কিছু করা। কি আমাদের দোষটা কি, আমি এটা নিয়ে আপনাদের একটু বিশ্লেষণ করি যে আপনাদেরও এটা মনে থাকা উচিত যে আমরা কোনো খারাপ কাজ করিনি, বরং এই যে সামনে বিরাট একটা বিপ্লব হয়ে এলো কিছুদিন আগে, তার জন্য আমাদের অবদান আমি মনে করি সবচেয়ে বেশি ছিল বিভিন্নভাবে, এবং আমরা সেটি তুলে ধরতে হবে এবং আপনারা অন্তর থেকে বিশ্বাস করবেন তখন এটা জনগণের সামনে মাথা উঁচু করে এটা বলতে পারবেন। আমাদেরকে গায়ের জোরে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং এই চক্রান্ত এখন থেকে শুরু হয়নি। জাতীয় পার্টি যেদিন থেকে ক্ষমতা হস্তান্তর করেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিপক্ষ দুটি দল আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ধরনের অপপ্রচার এবং বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি, আমাদের মধ্যে ব্ল্যাকমেলিং করা, নানান চাপ সৃষ্টি করা, এসব করে দলকে শেষ করতে চাচ্ছে। এখন যখন নতুন করে আবার একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন আবার আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য কতগুলি মিথ্যা অজুহাত দাঁড়া করিয়ে বিভিন্নভাবে এটাকে প্রচারণা করা হচ্ছে, ফেসবুকের মাধ্যমে, টেলিভিশন টক শোর মাধ্যমে, বিভিন্ন জায়গায়। কি দোষটা কি? আমরা নির্বাচনে 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করে আমরা আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছি, তাদেরকে আমরা ক্ষমতা দীর্ঘায়িত করতে দিয়েছি, তার ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরাও জনগণকে ক্ষতি করার কারণে আমরাও দোষী। এটা তো তাদের কমপ্লেন। 2024 সালের আমার প্রশ্ন, 2024 সালের নির্বাচনে আমরা যদি না যেতাম তাহলে কি নির্বাচন বন্ধ হতো? যদি কেউ বলেন যে হ্যাঁ, তাহলে বুঝতে হবে হয় উনি জিনিস বুঝেন না অথবা ওনার ব্যক্তিগতভাবে আমাদেরকে ছোট করার জন্য এটা ইচ্ছাকৃতভাবে বলছেন। ডেফিনেটলি নির্বাচন বন্ধ হতো। আর আমরা না গেলে নির্বাচন হয়ে যাওয়ার পরে যে সরকার হতো সেটার বৈধতা কতটুকু পেত বা না পেত সেটা বড় কথা নয়। তারা কি ক্ষমতায় থাকতে পারতো না? তা আমরা কি তাদের ক্ষমতার বৈধতা দিয়েছি বা তাদেরকে এগিয়ে আনার জন্য আমরা কোনো রকম ভূমিকা পালন করেছি? তাহলে এটা বলা হচ্ছে কেন? বরং আমি মনে করি যে আমাদেরকে যেটা করানো হয়েছে গায়ের জোরে করানো হয়েছে। আমরা নির্বাচন করতে চাইনি,
বাই ফোর্স। তারপরেও আমি বলতে চাচ্ছি, আমরা তারপরেও আমরা পরীক্ষাতে কেন গেলাম, কি জন্য গেলাম, এটা আপনাকে বলবো। তারপরেও কিন্তু আমাদের এই আন্দোলনে ক্ষতি তো নয়, জনগণের সামান্য কিছু হলেও আমরা অবদান রাখতে সুযোগ পেয়েছি, অবদান রেখেছি। পরবর্তীকালে আমরা যখন 2024 সাল থেকে এই কোটা আন্দোলন পর্যন্ত সর্বত সময় আমরা জনগণের পথে ছিলাম। কোটা আন্দোলনে আপনাদেরকে দেখানো হয়েছে, প্রথম দিন থেকে পার্লামেন্ট থেকে শুরু করে বাইরে সব সব জায়গায় আমাদের কোটা আন্দোলনের পক্ষে বিভিন্ন সময় জনগণের অত্যাচার, নিপীড়ন, দশকে ভাগ করা, বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন কোটা সিস্টেম শুধু নয়, আওয়ামী লীগ নয়, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিরোধী, নানান সৃষ্টি করে ডিএনএ টেস্ট করে করে এক একটা মানুষকে দলীয়করণ করা হয়েছে এবং দেশকে ভাগ করা হয়েছে। অল্প কিছু মানুষকে নিয়ে শাসক শ্রেণী দেশের সিংহভাগ মানুষের উপরে একটা জুলুম নির্যাতনের শাসন ব্যবস্থা, দুঃশাসন চালিয়ে দিয়েছিল। সেখানে বৈষম্য প্রবলভাবে দেখা। এই কথাগুলো কে বলেছে? জনগণের কাছে বারংবার এই কথাগুলো তুলে ধরেছে, আমরা তুলে ধরেছি, অন্য কোনো দল তুলে ধরে নাই। অনেক বড় দল তাদের নিজেদের নেতা নেত্রী নিয়ে ব্যস্ত, তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের নিয়ে আমরা তুলে ধরেছি জনগণের কথা। কাজেই এই নির্বাচনের থেকে যদি আমরা থেকেও থাকি, সেটা লাভবান আমরা কিছু, জনগণ এর লাভবান হয়েছে। আমরা কি লাভবান হয়েছি? আমরা কিছুই লাভবান হইনি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের জোর করে আনা হয়েছে, আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কি হয়েছে? আমি মন্ত্রী হয়েছি, এই তো। আমি তো মন্ত্রী আগেও ছিলাম। আমি 2008-এর নির্বাচনের পরে মহাজোটের থেকে আমি মন্ত্রী ছিলাম, ফুড ক্যাবিনেট মিনিস্টার ছিলাম। তৎকালীন সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বিষয়ে মতবিরোধ হওয়াতে আমি তাকে রেজিগনেশন দিয়েছিলাম। আমি মন্ত্রিত্বের জন্য রাজনীতি করিনি। যাই হোক, উনি আমার দাবি মোতাবেক কাজ করাতে আমি আর রেজিগনেশন দিইনি। 2014 সালে আমাদের দল নির্বাচন যখন বর্জন করেছিল, সেসবকে জোর করে নির্বাচনে নেওয়া হলো, তখন 270 জনের সহ আমি নির্বাচন করিনি। তার পরবর্তীকালে আমাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি সেই মন্ত্রিত্ব নেই, এটা অফিসিয়াল ডকুমেন্ট আছে। তাহলে মন্ত্রিত্বের জন্য তো আমরা নির্বাচনে যাইনি। আমরা লাভটা কি করলাম? বরং আমরা জনগণের জন্য জনগণের ক্ষতি করিনি, কিছুটা লাভ করার চেষ্টা করছি। যখন যে পজিশনে ছিলাম, আমাদেরকে 2014 সালে যখন প্রথম নির্বাচনের জন্য আমাদেরকে বলা হলো, নির্বাচনের কথা আমরা তখন নির্বাচনে যাব না এরকম একটা চিন্তা করছিলাম। তখন দেখা গেল যে আর একটা গ্রুপ বানিয়ে তাদেরকে লাঙ্গল মার্কা দিয়ে তাদের দ্বারা নির্বাচন করানোর ব্যবস্থা হলো। তখন দেখলাম যে সব আমাদের নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, একটা কথা আমাদের নেতাদের মধ্যে কথা হলো যে তাহলে আমরা থাকার চেষ্টা করি, কিছু ভালো পজিশন হতে পারে। যেহেতু একটা সৃষ্টি হয়েছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারে আওয়ামী লীগ, কেননা বিএনপি আসছে না, তারা ক্ষমতায় যাবে। কাজে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে তাদের কোনো ভয় থাকার কথা না। আমরা মনে করলাম যে যদি যেতে পারি, আমরা চেষ্টা করে দেখতে পারি। তবে আমার বিশ্বাস ছিল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এখানে সম্ভব নয়, এই সরকার অন্তর্ভুক্তিমূলক তো হবেই না। সেই জন্য তখনও কথা ছিল, যখন আমরা নেগোসিয়েশন করি তখনও কথা ছিল, শেষ পর্যন্ত আমরা 17 তারিখের মধ্যে যদি আমরা মনে করি আমরা নির্বাচন ভালো হবে না, আমরা ঐক্য করতে পারি, এটাই ছিল আমাদের সেই কথা। এবং 17 তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা নির্বাচন করব না। সেইভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে বাধ্য করা হয়েছে জোর করে। সবাই জানে, আমাদের অফিসের লোক জানে, যারা করেছে তারা জানে, অন্যান্য দলের লোকরাও জানে। কারণ বাংলাদেশে তো সবার সঙ্গে সবার আত্মীয়তা আছে, সবাই সবার কাজ ভিতরে খবর জানে। তারা আমাকে নিজেই বলছে, বিএনপির একজন নেতা বলছে যে আপনাদের কিভাবে নির্বাচন নিচ্ছে এটা আমি জানি, সেটা আমার এক আত্মীয় আর্মিতে চাকরি করে, উনি যখন ওখানে ছিলেন, সবাই জানে। তো কথা হলো আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হলো, এবং সেই নির্বাচনের জন্য আমাদের কোনো পুরস্কৃত হয়নি, আমরা কোনো কিছু লাভ পাইনি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছি রাজনৈতিকভাবে। আমাদের রাজনীতিটা কিছুটা হলো মানুষের জনগণের ছোট হয়েছে, আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন অর্জন করতে পারিনি। কিন্তু তারপরেও আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছি এবং জনগণের জন্য যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করেছি। কাজে এই কথাটা ঠিক না যে আমরা নির্বাচনে গিয়ে নির্বাচনকে বৈধতা দিচ্ছি, তার জন্য সরকার বেশি দিন থেকেছে, সেই জন্য জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা সঠিক কথা নয়। এবং আমরা নিজের ইচ্ছায় গেছি, আমরা লাভবান হওয়ার জন্য, সেটাও সঠিক কথা নয়। আমরা নিজের ইচ্ছায় যাইনি এবং আমরা লাভবান হইনি কিছু। আমাদের দলে এমন কিছু লাভবান হয়নি, বরং যদি এই পরিবর্তন না হতো তাহলে আমাদের দল সামনে বিলীন হয়ে যেত। আমরা 11টা সিট পেয়েছি। যে নির্বাচন, যে এক দলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে সংসদে, আমি বলেছি এরপরে কোনো দল থাকবে না। এরপরে এবার এটা যদি চালু থাকতো তাহলে বাংলাদেশে অন্য কোনো দল থাকতো না, একটি দল থাকতো, শুধু আওয়ামী লীগ। সংসদে আমার বক্তব্য আছে, কোনো দল টিকতে পারতো না, আমরা হারিয়ে যেতাম। যে আমাদের লাভবান হওয়ার
কথা আসে যখন, তখন মনে হয় অনেকে অনেক ধরনের কথা বলেন। আমরা সবসময় আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেছি। আমরা আওয়ামী লীগের দোষক। আমরা কোনো সময় আওয়ামী লীগের দোষর ছিলাম না, আমরা ছিলাম জনগণের দোষর। আর আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার ব্যাপারে আর একটা কথা আমি বলি, এটা সেই জন্যই আমরা সমর্থন দিয়েছি তা নয়। এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের দল আর বিএনপির মধ্যে আদর্শগত এবং চরিত্রগত কোনো পার্থক্য নেই। আমরা এই জন্যই যে সবসময় আওয়ামী লীগকে দিয়েছি, বিএনপি দেয়নি তা নয়। তবুও বলে রাখি একটা কথা, যদি কোনো সময় আমরা বিএনপির সঙ্গে লিয়াজও করি, অ্যালায়েন্স করে যদি ইলেকশনে যাই, পরে নির্বাচনে আর লাঙ্গল মার্কার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের লোকেরাই তখন ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবে। কেন? দল এক, ভোটার এক। আমরা ছোট, ওরা বড় দল, বলে কি দরকার একটা নতুন দল রাখার? আমরা একসাথে দল করি, মানে আমরা আলাদা সত্তা রাখতে পারবো না, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের চরিত্র বিএনপির মতো নয়। আদর্শগত মিল থাকলেও আমাদের চরিত্রগতভাবে আমাদের নেতা নেত্রীদের মধ্যে পার্থক্য আছে। আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদের সাথে বিএনপির নেতা বা অন্য কোনো দলের নেতার সঙ্গে পার্থক্য আছে। আমরা তার রাজনীতিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। তারপরে প্রশ্ন এসেছে আমরা আমাদেরকে সবসময় ব্ল্যাকমেইল করা হয়েছে, আমাদের অন্যায় করা হয়েছে। এটা আমাদের মধ্যে অনেকে বলে না, এটা করবেই, প্রতিপক্ষরা করবেই। কিন্তু জানতে হবে যে আমরা অন্যায়ের শিকার হয়ে আসছি 90-এর পর থেকে। প্রতিবার নির্বাচনের সময়, প্রতিবার আমরা যখন রাজনীতি করতে গেছি, প্রতিদিনই আমাদের নির্যাতন, এবং এখনো সেই নির্যাতন, সেই আমাদের পিছনে নানান ধরনের অপমানজনক উক্তি আমাদের সম্পর্কে বিরাট ধরে টকশোর মাধ্যমে আমাদেরকে খারাপভাবে উত্থাপন করা চলছে। এখানে একটা কথা বলি, কালকে একটা ছেলে জিজ্ঞাসা করেছিলাম, কথা ঠিক মতো বুঝে বলতে পারি। এরশাদ সাহেব স্বৈরাচার বলেন, শুরু করছে 90-এর দশকের পর থেকে, আগে থেকেই শুরু করছে এরশাদ সাহেব স্বৈরাচার। 90-এর দশকের পর থেকে এটা তো চালু কথা। এরশাদ সাহেব মানে স্বৈরাচারের শাসন। এখনো বলেন গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে জনগণের শাসন। আরো যদি কাছে করে নিয়ে আসি, জনগণের ইচ্ছায় শাসন। জনগণের ইচ্ছায় যে শাসন হয় সেটি হলো গণতন্ত্র। তাহলে গণতন্ত্র মানে কি? গণতন্ত্রী মনা কাকে বলা যায়? যে জনগণের ইচ্ছাকে মূল্যায়ন করে, জনগণের ইচ্ছা অনুযায়ী অ্যাকসেপ্ট করে, জনগণ যেটা বলে সেটা অ্যাকসেপ্ট করে, সেটাই তো গণতন্ত্র মানে। রাষ্ট্রীয় পর্যায়ে জনগণের ইচ্ছা অনুযায়ী যে চলে, সেই তো গণতন্ত্র মানে। তাহলে এরশাদ সাহেব 91 ইলেকশনে, ওনাকে যখন ইলেকশন করতে দেবে না, তারপরে ইলেকশন করতে দিল, ওনাকে বললো স্বৈরাচার। জনগণ কি বলল? না স্বৈরাচার না, না স্বৈরাচার না, না স্বৈরাচার না। কেন বললো? বিপুলভাবে পড়বে, জেলখানা থেকে 5টা জায়গায় পড়ে। তাহলে কি হলো? জনগণ কি বললো? না স্বৈরাচার না। আর এরা কি বলছে? তাহলে এরা কি গণতন্ত্রের মনা? তুমি যে গণতন্ত্রের কথা বলো, তাহলে এই কথা তুমি বলতে পারো? গণতন্ত্র মানে জনগণের মতামতের তোমার মূল্য দিতে হবে। জাতীয় পার্টি তখন 36টা সিট পেয়েছে, এরশাদ সাহেব 5টা। জাতীয় পার্টি অন্যান্য নেতা কর্মীদেরকেও একই অবস্থা, জেলখানা থেকে নির্বাচন করেছে, কেউ পথে নামতে পারেনি, ইলেকশন করতে পারেনি। তারপরে পার্লামেন্টে আসার পরে তাদেরকে তারা অপমান করেছে। তাহলে তারা কি গণতন্ত্র মানা? যারা জাতীয় পার্টিকে গালাগালি করেছে, স্বৈরতন্ত্র বলছে। জনগণ তাকে ভোট দিয়েছে। এরশাদ সাহেবের সারা জীবন যতবার ইলেকশন করেছেন, কোনো ইলেকশনে কোথাও থেকে তাকে হারাতে পারেনি। তাহলে কি বলছে? জনগণ বলছে স্বৈরতন্ত্র, স্বৈরাচার না, তারা বলছে স্বৈরাচার। তাহলে তারা কি জনগণের ভাষায় কথা বলছে? তারা কি জনগণের পক্ষে কথা বলছে? জনগণের মতামতকে তারা তোয়াক্কা করছে, গায়ের জোরে করছে। এখনো তাই গায়ের জোরে করতে চাচ্ছে, এখনো তারা এই একই কথা গায়ের জোরে আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। আর কথা বলা হয় যে আমরা তাদেরকে আমরা দানব বানিয়ে দিয়েছি, আমরা সমর্থন দিয়ে। আমরা সমর্থন না দিলে আওয়ামী লীগ যেন দানব হতো না, আমাদের সমর্থনের কারণেই যেন আওয়ামী লীগ দেওয়া হয়। এটা কি কোনো, আমরা যদি, আর কে অল্টারনেটিভ ছিল? বিএনপি। কথার কথা বলছি, আমরা যদি বিএনপিকে সমর্থন দিতাম, বিএনপি কি দানব হতো না? বা না দিলেও কি যদি সুযোগ পেতে হতো না? আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, দানব হয়েছে। সেগুলো সারা জনগণই সেজন্য দোষী বলে দোষী, ভিকটিম বললে ভিকটিম। আমরা সবাই ভিকটিম। যারা বড় বড় কথা বলছেন আজকে, যখন আওয়ামী লীগ সরকার আমল ছিল, কয়জন কথা বলতে পেরেছে?
যারা কথা বলতে পেরেছেন তারা কি বুকে হাত দিয়ে বলবেন যে বাংলাদেশে আমি কথা বলার পরে আমাকে যদি আবার পরের দিন বলে উল্টা কথা বলতে, আমি বলতাম না, আমি যে কোনোভাবেই এটা স্টিক করতাম? বলতে পারবেন? কয়জন বলতে পারবেন যে আমি আজকে বড় বড় কথা বলেছি, কালকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো যে আপনি এই স্টেটমেন্ট দেন? দিতেন না আপনি? জয় বাংলা বলতেন না? বলছে না অনেকে? তারপরেও আমরা তার সামনে বলে গেছি এবং আমাদেরকে চেষ্টা করে পারেনি, তবে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে। যেহেতু আমাদেরকে বিরোধী দল হিসেবে, বিরোধী দল নেতা হিসেবে মেনে নিয়েছে, আমাদের বলার তো কোনো অসুবিধা ছিল না। আর একটা কথা হলো যে আমরা যে দীর্ঘায়িত করলাম 2024 নির্বাচন চললো কয়েকদিন, 6 মাস। কি দীর্ঘায়িত করলাম আমরা? মানে কথা বলার সময় মানে কথার কোনো হিসাব। হ্যাঁ, ইলেকশনে যাওয়া নিয়ে না একটা কথা বলতে ভুলে 18 নির্বাচনে যাওয়ার নিয়ে যেটা বলা হয়, 2014 নির্বাচনে আমরা যেতে চাইনি, যাই হোক গেলাম। যদিও 2014 পরে কিন্তু বিএনপিও নির্বাচনে গিয়েছিল, তখন মার্কা ছিল না কিন্তু সমর্থিত প্রার্থী ছিল, 2 ধাপ পর্যন্ত তারা উপজেলায় নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 2018 সালেও তারা নির্বাচনে অংশগ্রহণ, তাহলে তারা ওই নির্বাচনকে অংশগ্রহণ করেনি। এখন 2024 সালে 2024 সালে আরেকটা কথা বলে গেলাম আমি, আমরা যদি নির্বাচনে যে আমরা যতটুকু পেরেছি আমরা জনগণের জন্য কাজ করেছি। আরেকটা কথা, এটি আসল কথা হলো, এটি নির্বাচনের কারণে কি সরকার পতন হয়েছে? খারাপ নির্বাচন দিয়েছে কি সরকার? সেই জন্যই কি শুধু একমাত্র পতন হয়েছে? সেই খারাপ নির্বাচন তো অনেক দিন থেকে চলছে এবং বিএনপির আমলেও খারাপ নির্বাচন হয়েছে। দুঃশাসনের ফলে, দুঃশাসনের কারণে হয়েছে। তারা বিভিন্নভাবে মানুষের শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, মানুষকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। সেই জন্য তো তাদের পতন হয়েছে। তাদের তো নির্বাচনে বৈধতার জন্য তাদের কোনো ঠেকতো না, তারা তো চালিয়ে গেছিল। এবং সেটা নিয়ে গোয়ার্তমি করার কারণে, তৎকালীন প্রধানমন্ত্রী গোয়ার্তমি করার কারণে তো শেষ পর্যন্ত জনগণ আস্তে আস্তে একটা স্টেজে গিয়ে একটা এমন পর্যায়ে গেল যে জীবন দিব তাও আমরা ছাড়বো না। এই কথাগুলো আমরা কিন্তু সংসদে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে, কারণ বাংলাদেশের মানুষ এই বৈষম্যের বিরুদ্ধে 1000 বছর ধরে সংগ্রাম করছে। সব সরকার, সেই মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, সবসময় বৈষম্য করা হয়েছে, কারণ বাঙালিরা এটার জন্য ফাইট করেছে, জীবন দিয়েছে। এই জীবনে দেওয়ার জন্য তারা 21শে ফেব্রুয়ারি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, মুক্তিযুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ। আমি বলেছিলাম যে এগুলো করলে ফল কিন্তু খারাপ হবে, তারা তো শুনে নাই। তারা গোয়ার্তমি করছে, দেশের জনগণ এটাকে ক্ষমা করেনি। তাহলে আমাদের এই বক্তব্যের সঙ্গে তো ইয়ে আছে। সরকার পতন হয়েছে এটার জন্য কি কোনো রাজনৈতিক আন্দোলন এটার জন্য দায়ী? রাজনৈতিক আন্দোলন, কোন রাজনৈতিক দলের আন্দোলনের জন্য দায়ী? কোন রাজনৈতিক দল কি এটা ক্রেডিট নিতে পারে? তারা চেষ্টা করেছিল ইলেকশন বন্ধ করতে, পারছে? এমনও শোনা গেছিল যে তারা ইলেকশনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই জন্য সরকারি বিভিন্ন প্রক্রিয়া তৈরি করে তাদেরকে নির্বাচন থেকে বাইরে রেখেছে, ইচ্ছা করে তাদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমায় তাদেরকে নির্বাচন থেকে বাইরে নিয়ে রেখেছে। কিন্তু তারা নির্বাচনের কারণে সরকার পতন হয়নি, অথবা দুঃশাসনের কারণে যে পতন হয়েছে সেটাও সেই পলিটিক্যাল পার্টির আন্দোলনে হয় নাই, জনগণের আন্দোলন হয়েছে, ছাত্র জনগণের আন্দোলন। সেই ছাত্র জনগণদের আন্দোলনের ক্রেডিট তারাই পাবে যারা এর জন্য জীবন দিয়েছে। এর জন্য তাদেরকেই আমরা সমস্ত কৃতিত্ব দিতে চাই। এবং সেখানে হঠাৎ করে রাজনৈতিক দলে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আমাদেরকে একটা বলির পাঠা হিসেবে ব্যবহার করার জন্য, যেটা 90 থেকে শুরু করেছে, স্বৈরাচার বলা থেকে শুরু করে এখন পর্যন্ত এই একই কায়দায় তারা আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে। আমি সেই জন্যই বলতে চাই, প্রথম কথা হলো নির্বাচন না হলে কি নির্বাচন, আমরা না করলে কি নির্বাচন হতো না? আমরা সেই নির্বাচন আমরা না করলে কি সেই নির্বাচন সরকার টিকতো না? আর এই যে পতন হয়েছে এটা কি
এটা কিন্তু দুঃশাসনের কারণে, সেই দুঃশাসনের আন্দোলন করেছে কে? এটা কি কোনো রাজনৈতিক দল করেছে? এর বিরুদ্ধে সাধারণ জনগণ করেছে এবং আমরা কন্ট্রিবিউট করেছি। আমরা বক্তব্য দিয়েছি, বিভিন্ন জায়গায় মিটিং করেছি, মানুষকে বুঝিয়েছি, মানুষ উঠে দাঁড়িয়েছে। যে আমাদেরকে পিছনে ঠেলে ফেলার তো কোনো কোনো কারণ আমি দেখি না করা হচ্ছে। আরেকটি কথা মনে রাখবেন যে এর আগে বিএনপি আমলে আমরা 2001 থেকে 2006 সালের যে শাসন ব্যবস্থা দেখেছি, সেই শাসন ব্যবস্থাতে বাংলাদেশ 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তখন হাওয়াঘর সৃষ্টি করা হয়েছিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেখান থেকে কন্ট্রোল করা হতে বলে অভিযোগ আছে। তখনও দেশের অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ আছে। সেই সময় ট্যাব সৃষ্টি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। সেই সময় দলীয়করণের মাধ্যমে প্রশাসনে ব্যাপকভাবে নিজস্ব লোক নিয়োগ করা হয়েছে। 4 নম্বর হলো পরবর্তীতে 2006 যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানেও দলীয়করণের মাধ্যমে নিজস্ব লোককে সেট করে সেখানেও তারা নির্বাচনকে নিজের কক্ষিগত করার চেষ্টা করেছিল। এবং পরবর্তীতে তারা কিন্তু জনগণের বিপুল ভোটে পাশ করেছিল 2001 সালে। আমরা কিন্তু তখন বিএনপির সঙ্গে ছিলাম না, আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না, আমরা আলাদা ভোট করেছিলাম। কাজে আমরা কিন্তু তখন আওয়ামী লীগকে সমর্থন দেই নাই। আর বিএনপি জনগণের সমর্থনে এসেছিল, 2/3 মেজরিটি পেয়েছিল। তারপরে তারা করেছে এইসব কাজ করেছে। ফলে 111 হয়েছে। 111-এর পরে যে সরকার হয়েছে 2000, আমরা মহাজোট করেছিলাম। জনগণের প্রত্যাশা ছিল আমরা এবার আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করতে হবে। 2/3 মেজরিটি পেয়েছিল আওয়ামী লীগ নিজে, আমাদের বাদ দিয়ে। বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট, আমরা পেয়েছিলাম 27টা না 28টা সিট। কাজে বুঝতে হবে যে সেটাও জনগণের ইচ্ছার প্রতিধ্বনি আমরা করেছিলাম। তারপরে এরা এসে একই কাজ শুরু করলো। যে কথা ছিল বিএনপি যেটা করেছে, পরবর্তীকালে আওয়ামী লীগ সেটা করবে না। কিন্তু আওয়ামী লীগ সাকি দুর্নীতি, এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন, মানে বিশ্ব চ্যাম্পিয়নের চেয়ে 10 গুণ হয়ে গেল। তারপরে হয়ে গেল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে করতেই থাকলো, কোনো শেষ নাই, এবং সেটা সারা পৃথিবীতে সারা জাগালো। আর দলীয়করণ তো বললাম, একটা দেশ বিভক্ত করে ফেললো। আর পরে এসে সংবিধান বাতিল করে, সংবিধানকে পরিবর্তন করে, সংশোধন করে তারা পার্মানেন্ট ব্যবস্থা করলো। এগুলো তো আমরা চাইনি। তার মানে হলো যে দুটি শক্তি পরপর ক্ষমতায় এসছে, তারা সুযোগ পেলেই, নির্বাচন যতই সঠিক হোক, তারা পরবর্তীকালে সরকার চালাচ্ছে স্বৈরাচারী কায়দায়, এবং দেশকে যেগুলোর কারণে দেশের মানুষ বিরক্ত বা অতিষ্ঠ, সেসব কারণেই তারা ঘুরে নিয়ে যাচ্ছে। আমরা একটা দেখেছি কিছুদিন আগেই, আর একটা দেখেছি বেশ কিছুদিন আগে। সামনে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা দেখতে পাচ্ছি যে ক্ষমতা না এসেও আওয়ামী লীগের চরিত্র ধারণ করে অনেকেই, শুধু একজন বললো যে পোস্টারের চেহারাটা চেঞ্জ হয়েছে, সব ঠিক আছে। আজকে একটি পেপারে দেখলাম সেই অবস্থা চলছে। তা আমরা তো সেই জন্যই বলতে চাচ্ছি। কিন্তু জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গে ছিল। জাতীয় পার্টি এরশাদ সাহেব দেশে ছিলেন এবং বিচারের সম্মুখীন হয়েছেন। তাকে অনেক অন্যায় বিচার করা হয়েছে। তাকে একটা মঞ্জুর মার্ডার কেস ঘটনাটা ঘটেছে, তার 14 বছর পরে মামলা দেওয়া হয়েছে। আমি এটা বলতে চাই উদাহরণ হিসাবে, অন্যায়ভাবে 14 বছর পরে মামলা দিয়েছে। ঠিক আছে, মামলা দিয়েছে, 20 বার এই মামলার ফাইনাল জাজমেন্টের সময় এসছে, তখন জাজ চেঞ্জ করে, ট্রান্সফার করে নতুন জাজ দিয়ে আবার আগাছে গোড়ার মামলা নতুন করে শুনানি হয়েছে। এইভাবে করে ওনার আমৃত্যু, ওনার যতদিন পর্যন্ত মারা যান নাই ততদিন 24 বছর ওনাকে এই মামলা ঝুলিয়ে রেখে ওনার মৃত্যুর পরে পর্যন্ত ওই মামলা ওনার মীমাংসা করা হয়নি। এইভাবে তারা আমাদেরকে ব্ল্যাকমেইল করেছে। পরে 14 পরে তো আমরা আমাদের একটা আলাদা দল করে সেখানে ব্ল্যাকমেইল করেছে। তারপরে আমাদেরকে জোর করে নির্বাচন করেছে। এই নির্বাচন পরেও সব সময় আমরা জনগণের পক্ষে ছিলাম, জন্যই জনগণ সব সময় আমাদের পাশে ছিল। এরশাদ সাহেবকে যখন বলা হয়েছে উনি গণনন্দিত হয়ে চলে গেছে, তখন উনি গণনিন্দিত হয়ে গেছে, ধিকৃত হয়ে গেছে, তখন উনি গণনন্দিত হিসাবে জনগণ তাকে রায় দিয়েছে। এবং আমরা সেই জন্যই বলতে চাচ্ছি যে এখন প্রায় 30 বছরের 34 বছর হয়ে গেল আমরা ক্ষমতার বাইরে। তাও দল টিকে আছে এই জন্যই যে আমরা জনগণের সঙ্গে ছিলাম, জনগণের পক্ষে কাজ করেছি, এখনো করছি, সবসময় জনগণের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। তো সামনের দিকে এই কথাগুলো আপনাদের বললাম এই জন্য যে এগুলো আপনার জানা দরকার। এগুলো নিয়ে আপনাদেরকে সামনের জনগণের কথা বলবেন, বুকে হাত দেব, এই মুখে চোখে হাত দিয়ে বলবেন। এবং যারা ডাকাত, জমি জমা দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে, তাদের সামনে বলবেন যে আমরা এগুলোর বিরুদ্ধে এবং সবসময় ছিলাম,
যেই আসুক, যেই দলে আসুক, যারা করছে আমরা এখনো তার বিরুদ্ধে আছি। জনগণ আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। সেই কারণে বলতে চাচ্ছি যে আপনারা সংগঠনগুলি ঠিক মতো এখন থেকে করবেন। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন ওই সিস্টেম চলবে না। কাজের সঠিক নির্বাচন হবে, সঠিকভাবে আসতে হবে। এবং আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনাদের কন্ট্রিবিউশন যতটুকু করবেন ততটুকুই পার্টির থেকে আপনারা পাবেন। কন্ট্রিবিউশন যতটুকু করবেন তার চেয়ে বেশি পাবেন না, তার চেয়ে কমও পাবেন না। ওইভাবেই মূল্যায়ন করা হবে। সামনের দিনগুলিতে আমাদের যদি 2 বছর পরে নির্বাচন হয় ধরে নেই, তাহলে 2 বছরের মধ্যে সেইভাবে দলকে দাঁড়া করতে হবে যাতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে আমরা ভালো জায়গায় আসতে পারি। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, সংগঠন সেইভাবে করতে হবে। খালি রিজার্ভ সিটের জন্য চিন্তা করে নির্বাচন করবে দল করবেন না। আমরা রিজার্ভ সিট হিসাবে সেইভাবে দেব না। এবার যেখানেই হোক তাকে কর্ম দেখাতে হবে, কাজ দেখে ইভ্যালুয়েট করা হবে। এবং যারা নির্বাচন করতে পারবেন তারা সরাসরি নির্বাচনে যাওয়ার চেষ্টা করবেন। আমরা রিজার্ভ সিটের ব্যাপারটা আমার সবসময় মনে হয় এটা ঠিক, যে সিস্টেমটা ঠিক নয়, এটা একটা ডিফেক্টিভ সিস্টেম। যাই হোক, তো সেই জন্য এখন আপনাদের সংগঠনের অবস্থা আমার কাছে দেখে মনে হলো যে খুব একটা কমফোর্টেবল না, খুব ভালো একটা মনে হচ্ছে না। তবে সামনের দিন আছে, আপনারা যদি করতে পারেন মূল্যায়িত হবেন। এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। আমরা যতটুকু জনগণের জন্য কাজ করতে পারবো ততটুকু জনগণ আমাদেরকে রিপ্লাই দেবে, এবং আমরা যতটুকু দলের জন্য কাজ করতে পারবো দল থেকে ততটুকু আপনারা পাবেন, এটা মনে রাখবেন। সেইভাবে নিজেকে প্রস্তুত করেন। আমরা আপনাদের থেকে শুনবো আপনারা এইসব ব্যাপারে কি বলতে চান। আর পরবর্তীতে আমি সংগঠনের ব্যাপারে আপনাদের কথাবার্তার ভিত্তিতে সংগঠনের সামনে কিছু চেঞ্জ করতে হবে কিনা, কিছু লাগবে কিনা, এগুলোর ব্যাপারে আপনাদের সাথে কথাবার্তা বলে করবো। সব জায়গায় আমাদের মহিলা পার্টি থাকা দরকার আছে, মহিলা ভোটার আছে যথেষ্ট, এবং মহিলা ভোটারদের অ্যাট্রাক্ট করতে হবে। আমি কালকে ছাত্র সমাজকে বলছি, অনেক ইয়াং ভোটার আছে, কাজে ছাত্রদের আমাদের রাজনীতিতে সক্রিয় করতে হবে। আমাদের ওই ধরনের ছেলে নিতে হবে, যারা ওই ধরনের ক্যান্ডিডেট বানাতে হবে, যারা ছাত্রদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। কাজে এই ধরনের মহিলারা 50% ভোট, এবং সামনে মেরুকরণ আমরা জানি না কে কোথায় যাবে শেষ পর্যন্ত। অনেকেরই অনেক ধরনের আশা ভরসা করে অলরেডি পাওয়ারে চলে আসছে, মনে করছে জনগণ বিরক্ত হয়ে যাচ্ছে। কাজে সামনে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অবস্থা কী হবে আমরা জানি না। মহিলারা আছে, যেটা একটা পার্টির প্রতি হয়তো তাদের অতটুকু মানে পছন্দ নাও করতে পারে। কাজে তাদেরও আবার মহিলা ভোটারের একটা সেখানে একটা আমাদের অ্যাডভান্টেজ আছে। সব ধরনের লোকই আমাদেরকে পছন্দ করে। আমরা এমন জায়গায় আছি যে আমাদের শত্রু তেমন বলতে গেলে কেউ নেই। শত্রু সবাই আছে, সেটা হলো আমাদের ইয়ে করার জন্য, কিন্তু আমাদেরকে ডেঞ্জারাস কেউ মনে করে না, কমফোর্টেবল মনে করে। যে দলের লোক উই আর কমফোর্টেবল। এদিকে যখন তারা বিপদে ছিল তখন তারা আমাদের কাছে কমফোর্টেবল, আরেকদিকে যখন বিপদে পড়ছে তারা আমাদের কাছে কমফোর্টেবল ফিল করবে। বিকজ উই আর নট হার্মফুল, উই আর প্রো পিপল। আমরা জনগণের কাজ করেছি, আমরা মানুষের জন্য কোনো ঠক বাটপাড়ি করিনি, আমরা কোনো ষড়যন্ত্র করিনি, আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমরা মানুষের ভালো করার চেষ্টা করছি। এখন আপনাদেরকে আমি ফ্লোর দিব, আপনারা যে কথা বলতে চান কথা বলবেন। আচ্ছা, তোমাদের আচ্ছা তার আগে আপনাদের এখানে আমাদের কত যে আহ্বায়ক কমিটি, তার মধ্যে কয়জন এখানে প্রেজেন্ট, এটা আমরা জাস্ট একটা এভালুয়েশনের জন্য দেখতে চাচ্ছি। ও বলছে অসুবিধা নেই, দেখলে কি পরিচিত হলো একটা করবেন। আল্লাহ কালকের মতো অবস্থা মানে বিশ্লেষণ করতে গিয়ে একটা জিনিস বলিনি, অনেকে আমাদেরকে কমপ্লেন করেছে যে না আমরা সিটের জন্য বার্গেন করতে গিয়া তাদের সে কম সিট দিয়েছে, এই জন্য আমরা উদ্যোগ করতে চেয়েছিলাম, উইচ ইজ টোটালি রং। আমরা চেয়েছিলাম যে আমরা একটা নির্বাচন করবো ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করলে বিএনপিও আসতো। আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু বিএনপি আসেনি, কাজে আর আমাদের পাওয়ারে যাওয়ার অসুবিধা নেই, আপনাদেরকে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া হবে। আপনার কোনো জায়গায় ভালো ক্যান্ডিডেট আছে বলেন, ফ্রি ফেয়ার করে দেওয়া হবে, সেটা আমরা দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা তখনও কথা ছিল যে আমরা যদি এটাতে অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে আমরা উইথড্র করবো, আমরা থাকবো না। এবং সেই হিসাবে আমি বলছিলাম যে ফ্রি ফেয়ার হবে না, আমাদের যাকে দেখ না দেখ সবাইকে দেখ। কিন্তু যখন তারা উইথড্র করতে দিল না, তখন আমাদের যেহেতু রাজনীতি অলরেডি আমাদের নির্বাচন করতে হচ্ছে, তখন আমাকে চেষ্টা করতে হয়েছে যতটুকু সম্ভব বেশি আমরা করতে পারি সেটার জন্য, না হলে আমার রাজনীতিও গেল, দলও চলে যাবে। সেই কারণে আমাকে রাজনীতি রক্ষার জন্য তখন আমরা বার্গেন করেছি, ঠিক আছে যদি করতেই হয় তাহলে আমাদেরকে সব জায়গায় সুযোগ আরো বাড়াই দিতে হবে, এটাই সেই হিসেবে বার্গেন করা হয়েছে। ইট ওয়াজ নট ফর এনিথিং এলস। আমরা যেহেতু আমাদের যেতেই হচ্ছে, কাজে আমরা এই অবস্থানের মধ্যে যতটুকু ভালো করতে পারি, যতটুকু ফেয়ার করানো যায় তার চেষ্টা করতে হচ্ছে, না হলে আমরা যতটুকু আছি ততটুকু থাকতে পারতাম না। আমরা কোনো অবস্থার শিকার, আমাদেরকে যদি ফ্রিলি রাজনীতি করতে দিত আমরা সেদিনকে উদ্যোগ করে চলে যেতাম, আমাদেরকে যদি বাধা না দিত, আমাদেরকে যদি আটকে না রাখতো আমরা সেদিনই চলে যেতাম। কাজে ইট ইজ এ ফ্যাক্ট, আমরা ওটার জন্য করি নেই। যখন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, ঠেকিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা দল বাঁচানোর জন্য বলেছি যা আছে, যেই সুযোগ আছে আমাদের আরো বাড়াই দিতে হবে, চেষ্টা করতে হবে।
এটার জন্য আমরা চেষ্টা করেছি টু সেভ দ্য পার্টি ফ্রম ডিস্ট্রাকশন। উই ট্রাইড বিকজ দ্যাট ওয়াজ দ্য অনলি অপশন উই হ্যাড এট দ্যাট টাইম। ধন্যবাদ সবাইকে, আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে।